বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরি শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভি স্টোরি টেলিং পডকাস্টে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স দেবদীপ ঘোষালের লিখিত ইনক্রেডিবল ব্রিথটেকিং অ্যান্ড আদার স্টোরিজ এপিসোড 3। প্রথম গল্প, স্পাই। 1905 সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ রাজ কর্তৃক বঙ্গ প্রেসিডেন্সির একটি আঞ্চলিক পুনর্গঠন, যা এই অঞ্চলটিকে পূর্ব ও পশ্চিম বাংলায় বিভক্ত করে। ব্রিটিশরা দাবি করেছিল যে এটি প্রশাসনিক দক্ষতার জন্য ছিল, কিন্তু এটিকে ব্যাপকভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার একটি পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল। এই বিভাজনের ফলে ব্যাপক বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়। অবশেষে 1911 সালে এটি বাতিল হয়ে যায়। সিআর দাস, বাল গঙ্গাধর তিলকের মতো বেশ কয়েকজন বিপ্লবী বঙ্গভঙ্গ আন্দোলনকে আরো জোরালো করতে চেয়েছিলেন। চরণ দাস ছিলেন 35 বছর বয়সী একজন ব্যক্তি, যিনি 1905 সালের বঙ্গভঙ্গের সময় লালবাজার পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি তিনি বঙ্গভঙ্গ বিপ্লবী আন্দোলনের একজন গুপ্তচরও ছিলেন। তিনি মূলত খুলনার বাসিন্দা ছিলেন। তিনি স্বদেশীদের যে কোনো অভিযানের আগে থেকেই তথ্য দিতেন। তিনি বাংলার বিপ্লবীদের কাছে অস্ত্রও পাঠাতেন। তার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতের সম্পূর্ণ স্বাধীনতা। তার একটি সাইকেল ছিল, যার মাধ্যমে তিনি সারা বাংলা ঘুরে স্বদেশীদের কাছে গোপন চিঠি পাঠাতেন। তিনি একজন পুলিশ অফিসার হওয়ার জন্য তাকে সন্দেহ করা হতো না। একদিন তিনি বিপ্লবীদের কাছে চিঠি এবং কিছু অস্ত্র নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। লালবাজার এ কথার সূত্র পায়। লালবাজারে করণ সিং নামে একজন কনস্টেবল কলকাতা পুলিশের ডিসিপি মিস্টার জন টেলারকে সবকিছু জানিয়ে দেন যে চরণ দাস একজন গুপ্তচর। তারা তার ডেস্ক তল্লাশি করে বাংলার বিপ্লবী আস্তানায় পুলিশের অভিযানের বিষয়ে চিঠি খুঁজে পান। যখন সে চট্টগ্রামে পৌঁছায় তখন তাকে গ্রেপ্তার করে লালবাজারে পাঠানো হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে কিছুই বলেনি। তারা তার সব হাড় ভেঙে ফেলে এবং তার সব নখ ছিঁড়ে ফেলে। তারপর মিস্টার জন টেলার তাকে জিজ্ঞাসা করেন, তুমি যদি সব কথা স্বীকার করো, আমরা তোমার সাজা কিন্তু কমিয়ে দিতে পারি। চরণ দাস এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দেন, আমার দেশ থেকে বেরিয়ে যাও। মৃত অবস্থায় তার দেহ গঙ্গায় ফেলে দেওয়া হয়। তার শেষ কথাগুলো ছিল বন্দে মাতারম এবং জয় হিন্দ। বছর কেটে গেল এবং সবাই ভুলে গেল যে চরণ দাসের অস্তিত্ব আছে। এক রাতে ডিসিপি জন টেলার একটা পার্টির থেকে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় 10টা। তিনি মাতাল হয়েছিলেন। তিনি নিজের গাড়িও চালাচ্ছিলেন। হঠাৎ তিনি তার গাড়ির সামনে একটা কালো ছায়া দেখতে পেলেন। তিনি বেরিয়ে চিৎকার করে বললেন, কে কে এই পাগল? যখন ছায়াটি তার সামনে এলো তখন তিনি ভয় পেয়ে গেলেন। ছায়াটি চরণ দাসের। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবলেন, কিভাবে বেঁচে থাকতে পারে? আমি নিজের হাতে তাকে গুলি করে মেরে ফেললাম। তিনি ভয়ে চিৎকার করে গাড়ির কাছে ফিরে দৌড়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। রাতে তিনি চরণ দাসের স্বপ্নও দেখেছিলেন।
তিনি দেখতে পেলেন চরণদাস তাকে শ্বাসরোধ করছে। ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারলেন, না, এটা একটা স্বপ্ন। সকালে যখন তিনি তার অফিসে ছিলেন, হঠাৎ তিনি চরণদাসকে তার সামনে দেখতে পেলেন। তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন যখন সে বলল যে চরণদাসকে সে দেখেছে। কনস্টেবল করণ সিং বলল, তুমি নিশ্চয়ই হ্যালোসিনেটিং করছো। জন ভেবেছিল এটা মানসিক চাপের কারণেও হতে পারে। পরের দিন সকালে করণ সিংয়ের মৃতদেহ আউটরাম ঘাটে পাওয়া গেল। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল যে তার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আউটরাম ঘাটে সে কি করছিল তার রহস্য কিন্তু থেকেই গেল। জন টেলর ঘটনাটি নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ভেবেছিলেন চরণদাসের ভূত কি নরক থেকে ফিরে এসেছে। এক রাতে ডিসিপি জন টেলর তার বাড়িতে ছিলেন। রাত প্রায় 11টা। তিনি সবেমাত্র রাতের খাবার খেয়েছিলেন এবং প্রচুর মদ্যপানও করেছিলেন। তিনি অবিবাহিত ছিলেন, তাই তার বাড়িতে কেউ ছিল না। আচমকাই একটা ছায়া দেখা গেল। ছায়াটি চরণদাসের রূপে। টেলর ভয় পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে উঠল। অপরন্তু ভূতটি উত্তর দিল, আজ কেউ থামাবে না। তুমি যেভাবে আমাকে মেরেছো, আমি তোমাকেও ঠিক তেমন ভাবেই মেরে ফেলবো। টেলর উত্তর দিল, দুঃখিত চরণ, আমি কেবল আমার কর্তব্য আমি করছিলাম, এছাড়া আর বেশি কিছু না। আচমকাই টেলরের সামনে একটি দড়ি এসে তার গলায় স্বয়ংক্রিয়ভাবে একটি গিট বসিয়ে দিল এবং সকালে সবাই টেলরকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। সে মারা গেছে। মৃতদেহের সামনে একটি চিরকুট দেখা গেল। এতে কেবল একটি শব্দ লেখা ছিল, প্রতিশোধ। Black Invention. দ্বিতীয় গল্প, ইন্ডিগো মুভমেন্ট। নীল আন্দোলন, যা নীল বিদ্রোহ নামেও পরিচিত, 1859 থেকে 1860 সালের মধ্যে ভারতের বাংলায় সংগঠিত একটি উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ ছিল এটি ছিল ইউরোপীয় নীলের শোষণমূলক অনুশীলনের বিরুদ্ধে কৃষকদের একটি বিদ্রোহ। কৃষকরা প্রতিকূল পরিস্থিতিতে নীল চাষ করতে বাধ্য করেছিল। ইউরোপীয় নীল চাষিরা ভারতীয় কৃষকদের তাদের সেরা জমিতে নীল চাষ করতে বাধ্য করেছিল, প্রায়শই কম দামে এবং শোষণমূলক চুক্তির অধীনে। এর ফলে কৃষকদের জন্য ব্যাপক ঋণ এবং দুর্দশার সৃষ্টি হয়েছিল। 1859 সালে বাংলার নদিয়া জেলায় এই আন্দোলন শুরু হয়েছিল, যখন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাসের মতো ব্যক্তিত্বদের নেতৃত্বে কৃষকরা নীল চাষ করতে অস্বীকৃতি জানায়। বিদ্রোহটি যশোর, পাবনা, খুলনা এমনকি বিহারেও ছড়িয়ে পড়ে। 1859 সালে নীল পরিকল্পনা অত্যন্ত সফলভাবে চলছিল। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতের বেশিরভাগ অংশ দখল করে নেয়। বেশ কয়েকজন সিপাহীকে মৃত্যুদণ্ড পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াও হয়। নীল চাষিরা একদিনের ভাত ও ডালও পেত না এবং ব্রিটিশ নীল মালিকরা বেকন ও ডিম দিয়ে তাদের পেট ভরত। তারা পার্টি করত এবং জমিদার এবং ব্রিটিশ উচ্চপদস্থ কর্মকর্তাদের অসংখ্য বোতল মদ পরিসেবন করত। জন চিপ ছিলেন একজন নীল বাগানের মালিক, যিনি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন এবং কৃষকরা কাজ করতে অস্বীকৃতি জানালে তাদের মারধরও করতেন। একদিন নিতাই বড়ুয়া নামে একজন কৃষক কাজ করতে অস্বীকৃতি জানান এবং বিদ্রোহ করেন। সে বক্তব্য রাখেন, যদি আপনি আমাকে টাকা না দেন তবে আমি কাজ করব না। তার সাথে কাজ করা তার স্ত্রীও তা করতে অস্বীকৃতি জানান। মিস্টার চিপ এত বিরক্ত হয়েছিলেন এবং তার চোখ লাল হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, তুমি নোংরা নিগ্রো, তুমি আমার আদেশ অমান্য করার সাহস করছো।
তিনি তাকে চাবুক দিয়ে মারতে শুরু করেন যতক্ষণ না তিনি অর্ধমৃত হন। তারপর তিনি তার স্ত্রীকে ধর্ষণ করেন এবং তার সামনেই তাকে হত্যা করেন। তারপর তাকে অন্ধকূপে পাঠানো হয় এবং আটকে রাখা হয়। 1 সপ্তাহ ধরে তাকে কোনো খাবার ও জল দেওয়া হয়নি, ফলে 1 সপ্তাহ পর সে মারা যায়। তার সহযোগীরা মৃতদেহগুলো নদীতে ফেলে দেয়। এক সপ্তাহ ধরে সবকিছু ঠিকঠাক চলছিল। এক রাতে খাবারের পর সে 1 গ্লাস স্কচ খাচ্ছিলেন আর সিগারেট টানছিলেন। রাত প্রায় সেই মুহূর্তে 10টা বাজে। আচমকাই তার সামনে একটা ছায়া এসে দাঁড়ালো। ছায়াটি সম্পূর্ণ পুরুষ আকৃতির ছিল, দেখতে সম্পূর্ণ নেতাই বড়ুয়ার। মিস্টার চিপ এরূপ দেখে ভাবলেন তিনি হয়তো ভ্রান্ত ধারণা করছেন, কিন্তু হালকা চোখ ডলেই তাকাতে দেখলেন না, এ তো নেতাই বড়ুয়া। মিস্টার চিপ বলে উঠলেন, এটা কিভাবে সম্ভব? আমি যে নিজের হাতে তোমাকে মেরে ফেলেছি। নেতাই বড়ুয়া বলল, আমি মারা গেছি, কিন্তু আমার আত্মা কিন্তু মরেনি। আচমকাই নেতাই বড়ুয়ার আত্মা মিস্টার চিপকে শ্বাসরোধ করে হত্যা করে যতক্ষণ না তার প্রাণহীন দেহ ঘরে পড়ে থাকে। সকালে চাকররা মিস্টার চিপের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ব্ল্যাক ইনভেনশন। তৃতীয় গল্প, ইয়েতি। জঘন্য তুষার মানব নামে পরিচিত ইয়েতি নেপাল, ভারত এবং ভুটানের হিমালয় পর্বতমালায় বসবাসকারী একটি পা বিশিষ্ট প্রাণী। এটিকে একটি বিশাল বানরের মতো প্রাণী হিসাবে বর্ণনা করা হয়েছে। গড় মানুষের চেয়েও লম্বা, লম্বা লোমযুক্ত, যার শরীর ঢেকে আছে। যদিও ইয়েতি দেখার এবং পায়ের ছাপের গল্প এই অঞ্চলে, বিশেষ করে শেরপা সম্প্রদায়ের মধ্যে সাধারণ, এর অস্তিত্ব প্রমাণ করার জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই গল্পটি সুনীল গঙ্গোপাধ্যায় ইয়েতি অভিযান, কাকাবাবু এবং সেন্টু অভিযানের গল্প থেকে অনুপ্রাণিত। জম্মু ও দ্রাস অঞ্চলের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য সন্ত্রাসী হাকিম আলীকে ওয়ান্টেড করা হয়েছিল। সে ছিল 9/11 হামলার মূল পরিকল্পনাকারী। ওসামা বিন লাদেনের কর্তৃক প্রতিষ্ঠিত আল কায়েদার সন্ত্রাসী ছিলেন সে পাকিস্তানের অ্যাবোটাবাদে থাকতেন। হঠাৎ করেই সে সম্পূর্ণরূপে নিখোঁজ হয়ে যায়, এমনকি র এবং সিবিআইও তাকে খুঁজে পায়নি। বিএসএফ ইউনিটের মেজর আকাশ সিংকে তাকে খুঁজে বের করে হত্যা বা গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। নেপালের খুম্বু অঞ্চলে একটি চেকপোস্ট দেখে একজন শেরপা যখন তাকে খুঁজে পান, তখন তিনি ধারণা পান শেরপাকে দেখার পর 1 সপ্তাহ পরেই তাকে হত্যা করা হয়। মেজর আকাশ সিং ভেবেছিলেন এটি হাকিম আলী হতে পারে, তাই তিনি কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছান। খুম্বু অঞ্চলটি এভারেস্টের নেপালের পাশে উত্তর পূর্ব নেপালের একটি অঞ্চল। মেজর আকাশ সিং ভাবলেন, চলো একজন শেরপাকে নিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাই এবং অঞ্চলটিকে অনুসন্ধানও করি। পরের দিন তিনি জয় বাহাদুর নামে একজন শেরপাকে নিয়ে যাত্রা শুরু করেন। তারা সকাল 9টায় যাত্রা শুরু করেন। তাপমাত্রা ছিল 0-এর নিচে। তাদের সমস্ত গরম পোশাক ছিল এবং পেছনে একটি অক্সিজেন সিলিন্ডার, কারণ বাতাস পাতলা ছিল এবং অক্সিজেনের অভাব ছিল। হঠাৎ মেজর বাহাদুরকে জিজ্ঞাসা করলেন, ইয়েতির কিংবদন্তি কি সত্যি? শেরপা বললেন, আমি কখনো ইয়েতি দেখিনি, কিন্তু কিছু পর্যটক এবং শেরপা এটি দেখেছেন, কিন্তু তারা এটি ব্যাখ্যা করতে পারেননি। আচমকাই মেজরের চোখে কিছু ধরা পড়ল।
এটি সাদা রঙের এবং লাল চোখ ছিল। উচ্চতা প্রায় 8 ফুট লম্বা ছিল। রায়বাহাদুর চিৎকার করে বলল, স্যার স্যার ডেঞ্জার, ওইটা ইয়েতি। কিন্তু মেজর ভয় পেয়ে গেল। সে উদ্বিগ্ন হয়ে উঠল। হঠাৎ করেই মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। মেজর অন্য কিছু সন্দেহ করতে লাগলেন। রাতে তারা এভারেস্টের বেস ক্যাম্পে আশ্রয় নিল। প্রচণ্ড ঠান্ডা ছিল। মেজর কিছু হুইস্কি পান করল এবং বাহাদুরের রান্না করা খাবারটি খেলেন। তাতে কিছু মটরশুঁটি এবং ভাজা ডিম ছিল। রাতে যখন সে তার তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল তখন সে পাহাড় থেকে একটি গর্জন শুনতে পেল। সে নিজের পিস্তলটি স্পর্শ করে তালা খুলে তার জ্যাকেটের পাশে রাখল। সকালে তারা আবার চেক পয়েন্টটি দেখা যাওয়ার জায়গার কাছে তাদের যাত্রা শুরু করলো। হঠাৎ তাদের সামনে একটি বিশাল মূর্তি দেখা গেল। বাহাদুর ভয় পেয়ে চিৎকার করে ইয়েতি ইয়েতি বলে উঠল। মেজর তার পিস্তলটি বার করে কয়েকটি গুলি ছাড়লেন। তিনি বুঝতে পারলেন যে এর দেহ বুলেট প্রুফ। হঠাৎ ইয়েতির পিছনে একটি দানব দেখা গেল। এটি সাদা রঙের এবং চোখ সবুজ। হঠাৎ তারা একে অপরের সাথে লড়াই শুরু করে। শেষ পর্যন্ত দানবটি ইয়েতির মাথা ছিঁড়ে ফেলল। কিন্তু তারপর মেজর দেখতে পেল এটি কেবল একটি রোবট। এর তারগুলি বেরিয়ে এসে সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়ে গেল। তারপর সেই দানবটি অদৃশ্য হয়ে গেল। বাহাদুর বলল, এটি কি সেই দানবটার রোবট মেজর? আকাশ সিং বলে উঠলেন, এটি আসলে ইয়েতি। এটি আমাদের জীবন বাঁচিয়েছে। এরপর মেজর কিছু সন্দেহ করলেন। তিনি একটু নড়ে গেলেন এবং কাছেই একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন। তিনি লুকানো বন্দুকটা বের করে জানালার কাছে এলেন। তারপর তিনি একজন লোককে দেখতে পেলেন। তার সামনে একটি এলইডি স্ক্রিন, একটি নিয়ন্ত্রণ প্যানেলও ছিল তার সাথে। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এটি সন্ত্রাসী হাকিম আলী। তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন। হাকিম যখন মেজরকে গুলি করতে যাচ্ছিলেন তখনই তিনি একেবারে ফাঁকা দূরত্বে গুলি করেন এবং হাকিম আলী ঘটনাস্থলে মারা যান। মেজর আকাশ সিংকে ওয়াকিটকিতে বলেন যে লক্ষ্যবস্তুটি নির্মূল করা হয়েছে। রয়তে খুব খুশি হয়েছিল। তারা বলল, অভিনন্দন মেজর। কিন্তু সেই দিনের পর তিনি আর কখনো সেই দানবটি দেখতে পাননি। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও।